হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের রাইটিং সামারি। বেসিক্যালি ফার্স্ট পেপার বইয়ে যতগুলো পেজ আছে সবগুলো সামারি ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই আমরা মার্ক করে দিব। তো আসলে সামারি লেখার বেশ কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলোর পাশাপাশি আমরা স্টুডেন্টরা পরীক্ষা হলে বেশ কিছু ভুল করে থাকি, আমরা সবকিছুই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবো। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টরা বেসিক্যালি আসলে পরীক্ষার মধ্যে যে ভুলগুলা করে আমরা একটু ভুলগুলো আগে দেখি, এরপর আমরা বিস্তারিত করবো। ঠিক আছে, স্টুডেন্টরা পরীক্ষার হলে যে ভুলগুলা করে তার মধ্যে অন্যতম হলো অনেক স্টুডেন্টকে দেখা যায় ওরা সামারি লিখে মোটামুটি 2 থেকে 3 পেজ। এখন কথা হলো সামারি মানে কি? মূল কথা, তাই না? এখন কি হচ্ছে, সামারি লিখে 2 থেকে 3 পেজ, ওটাকে আবার সামারি করতে হবে না? আবার সামারিটা কে করবে? স্যারে, যিনি খাতা কাটবে উনি। সো সামারি কখনো 2 পেজ 3 পেজ কখনোই হবে না। পেজের যতই বড় হোক কখনো 2 পেজ 3 পেজ সামারি হবে না। আর ইন্টারমিডিয়েট যে পেজের সাইজ কখনোই 2 পেজ হওয়ার তো প্রশ্নই আসে না। নাম্বার 2, আরেক ধরনের ভুল দেখা যায়, ওটা হলো আমরা ডিরেক্টলি পেজ থেকে লাইন কপি পেস্ট করি। তো যদি কারো নিয়ত থাকে আমি পেজের মধ্যে যা লাইন দেওয়া আছে তাই কপি পেস্ট করবো, তাহলে আমি বলবো সামারিতে 10-এ 8, 9, 10 পাওয়ার স্বপ্ন ভুলে যাও, 2 থেকে 3 পাবা এবং A+ পাওয়ার স্বপ্ন ভুলে যাও। ঠিক আছে, লাইন কপি পেস্ট করার মাধ্যমে কখনো তুমি 2-3 চেয়ে বেশি কখনোই পাবা না। লাইন কপি পেস্ট করা যাবে না। স্টুডেন্টরা অনেকগুলা ভুলের মধ্যে এই 2টা ভুল সবচেয়ে বেশি করে। অনেকে আছে লাইন না বুঝে হুবহু যা আছে তাই তুলে দেয়। ঠিক আছে, তো 2 থেকে 3 পেজ এই কাজ, এই ভুলটা অনেকেই করে, প্লাস আবার লাইন কপি পেস্ট করে দেয়। এইগুলা কখনোই করা যাবে না। ওকে, সো এবার আমরা আসলে মেইন আলোচনার মধ্যে আসি। সামারি কি, কিভাবে লিখতে হয়, কি করব কি না করব, এই বিষয়গুলোর মধ্যে আসি। ওকে, দেখো সামারি মানে হচ্ছে কি সার কথা, অর্থাৎ একটা পেজের মধ্যে যা মূল কথা আসলে রাইটার বা অথর যা বুঝাতে চাচ্ছে তা আমাকে লিখতে হবে আসলে। ওকে, এখানে কোনো বক্তব্যের উদ্দেশ্য, পরিণতি, মূল বিষয়বস্তু ইত্যাদি অতি সংক্ষেপে ইফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি তুলে ধরা হয়, মানে কার্যকরভাবে তুলে ধরতে হবে। যা মন চায় তা লিখলে হবে না, ইম্পর্টেন্ট যা তাও লিখলাম, আনইম্পর্টেন্ট যা তাও লিখলাম, সবগুলো লিখলে হবে না। প্যাসেজটার মূল বিষয়বস্তু যেটা, সেই বিষয়বস্তুগুলো আমাকে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরবো সেটা আমরা একটু পর আসতেছি। আর বেসিক্যালি আমরা সামারি লিখবো প্যাসেজের 1/3। এইটা বললে অনেকের মধ্যে একটা ভুল মেসেজ যায়, সেটা হলো 1/3 মানে আসলে কতটুকু। অনেকে, আমি এমন স্টুডেন্ট দেখছি যারা চিন্তা করে যে এবার আমরা একটা প্যাসেজ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের মধ্যে অনেকে সাপোজ 150 ওয়ার্ড পাইছে। ওকে, এখন 150-কে 3 দ্বারা ভাগ করে, তাহলে সে মনে করে যে তাকে 50 ওয়ার্ড লিখতে হবে। বিষয়টা আসলে এমন না। ঠিক আছে, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে কি, আপাত দৃষ্টিতে 1/3 হলে হয়ে যায়, আবার 1/3 হতে হবে এটাও কোনো বিষয় না, তোমার এর কম হলেও কিন্তু হয়। ঠিক আছে, আমি তোমাকে আরেকটা বিষয় দেখাই। দেখো, স্ট্যান্ডার্ড সামারি লেখার নিয়মটা তোমাকে দেখাই। আসলে এটা সাইজে কতটুকু হওয়া উচিত এটা আগে ক্লিয়ার করে দিই। সাপোজ এটা হলো তোমার পরীক্ষার খাতা। ঠিক আছে, এটা দেওয়া তোমার পরীক্ষার খাতা। ওকে, তারপর এটা তোমার পরীক্ষার খাতা, এটা একটা পেজ। তুমি তো পরীক্ষা অবশ্যই মার্জিন করবা, এই অংশটা তোমায় এখন লিখবা। ঠিক আছে, এটা বাদ এটা বাদ। ওকে, এই অংশটা তুমি লিখবা। ঠিক আছে, তো তুমি পরীক্ষা লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 বা 3, ওটা লিখবা। লেখার পর তুমি তো অবশ্যই লেখা স্টার্ট করবা, লিখবা 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 লিখবা। কখনোই যাতে 2 পেজ তো হওয়ার প্রশ্নই আসে না, যাতে 1 পেজ যাতে না হয়। ঠিক আছে, অবশ্যই 1 পেজে কম হবে সাইজে। মোটামুটি তুমি এতটুকুর মধ্যে লেখা শেষ করবা। ঠিক আছে, বা এতটুকু হলে অসুবিধা নাই, এতটুকু হলে কোনো অসুবিধা নেই, মানে স্যারের যাতে কখনোই 1 পেজ লেকচারটা মনে না হয়। আর তুমি যদি এটা বুঝতে না পারো, একটা কাজ করতে পারো, তুমি যে তোমার খাতার মধ্যে নিচ থেকে দেখবা 3 আঙ্গুল অথবা 4 আঙ্গুল। ঠিক আছে, 3 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল, যতটুকু পারো খালি রাখবা, যাতে কখনো 1 পেজ না হয়। 3 আঙ্গুল হলেও হবে, 4 আঙ্গুল হলেও হবে, আর তোমার লেখা যে ছোট 5 আঙ্গুল হলেও হবে। ঠিক আছে, বাট খালি একটু রাখবাই, যাতে স্যার কখনোই 1 পেজ মনে না হয়। ঠিক আছে, 1/3 মানে তুমি ওয়ার্ড গুণ বা ওয়ার্ড গুণে 3 দ্বারা ভাগ করবা, 50 বার মিলিয়ে লিখতে হবে, বিষয়টা এমন না। ওকে, নেক্সট। এবার সব পার্টস অফ সামারি। আমরা সামারি যখন লিখবো এখানে 3টা পার্ট থাকবে। 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটাকে আমরা বলে আসলে মেইন আইডিয়া। ওকে, আমরা প্রথম পার্টটাকে বলে কি মেইন আইডিয়া। 2 নাম্বার পার্টের নাম হলো আসলে সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া। ওকে, আর 3 নাম্বারটাকে আমরা বলতে পারি যে কনক্লুডিং আইডিয়া।
তিন নাম্বার পার্টের নাম কি? কনক্লুডিং আইডিয়া। ওকে, এখন আমি তোমাকে জাস্ট জিসটা বলে দিই। মেইন আইডিয়া বলতে হচ্ছে আসলে পুরো পেজটা কি নিয়ে, ঠিক আছে, একটা ওভারঅল আইডিয়া, একটা ওভারঅল আইডিয়া দিবা, ঠিক আছে। সাপোর্টিং আইডিয়া বলতে মিন করা হয় তুমি আসলে পেজের মধ্যে যা কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সবকিছু লিখবা, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সবকিছু লিখবা, ঠিক আছে। আর কনক্লুডিং বলতে আমি এমন একটা বা দুটা লাইন লিখবো যে লাইনের মাধ্যমে পুরা পেজটা বা আমি যা কিছু লিখি তার সঙ্গে একটা আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। এটাকে বলা হয় বেসিক্যালি কনক্লুডিং আইডিয়া। আমি কোনো কিছু শেষ করব। ওকে, এখন আসো আমরা আসলে একটা একটা করে দেখি। আমরা প্রথমত টপিক সেন্টেন্স বা মেইন আইডিয়াটা দেখি, ঠিক আছে। আমরা এটাকে আবার বলতেছি মেইন আইডিয়া অথবা কি বলতে পারি, টপিক সেন্টেন্স বলতে পারি। ওকে, আসো শুরু করি এবার। তার টপিক সেন্টেন্স আমরা লিখবো কিভাবে বা মেইন আইডিয়া আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে কি মূল কথা বা বিষয়, সামারিতে যা বলা হয় অর্থাৎ সামারিয়ার মূল বিষয়টি এক সেন্টেন্সে লিখতে হবে। সামারিটা আসলে কি নিয়ে, ঠিক আছে। সামারি লেখার জন্য যে টপিকটি দেওয়া থাকবে তার যদি একটি কবিতা হয় তাহলে তার অথর, টাইটেল বা স্পিকারের নাম টপিক সেন্টেন্সে লেখা যাবে, তবে প্যাসেজ হলে এরকম না লিখে তার মূল বিষয়টা লিখতে হবে। ওকে, সাপোজ তোমাদের বইয়ের মধ্যে বুড়িগঙ্গা নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। ওই বুড়িগঙ্গা দূষণের কারণ নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে। সো আমরা মানে এখানে আসলে বুড়িগঙ্গা দূষণের কারণ বা বুড়িগঙ্গা দূষিত হয়েছে এই বিষয়টা আসলে এখানে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাস করা হয়েছে। তো তোমাকে এই লাইনটাই টপিক সেন্টেন্সে লিখতে হবে। তো আমরা প্রথম লাইনে সিলেবাস স্টার্ট করতে পারি, দ্য প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন, ফোকাস অন পর্যন্ত লিখে এরপর আসলে টপিকটা কি, এখানে আমরা টপিকটা লিখবো, ঠিক আছে। টপিক সেন্টেন্স বেসিক্যালি সবসময় এক লাইনেই হয়ে থাকে, অর্থাৎ পুরো পেজের মেইন আইডিয়াটাকে আমরা এখানে তুলে ধরবো, ঠিক আছে। মেইন আইডিয়াকে আমরা আসলে মূলত কি বলি, টপিক সেন্টেন্স বলি, ঠিক আছে। নেক্সট নাম্বার 2, সাপোর্টিং সেন্টেন্স। তাহলে টপিক সেন্টেন্স যা বলা হয়েছে তার ডিটেইলস এখানে লিখতে হবে। প্যারা করবো কিন্তু একটাই প্যারা, এখানে পার্ট তিনটা মানে কিন্তু প্যারা তিনটা হবে, বিষয়টা তা না। এক প্যারার মধ্যে কিন্তু আমরা 13টা পার্টে লিখবো। টপিক সেন্টেন্সে কথাটিকে সাপোর্ট দিয়ে কিছু তথ্য দিতে হবে, অবশ্যই তথ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমি যা মন চাই তা লিখবো না, অবশ্যই আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখবো, ঠিক আছে। এবং লেখাটি হতে হবে অবশ্যই নিজের ভাষায়। ওকে, আমি অবশ্যই আমার নিজের মতো করে লিখবো, কখনো লাইন কপি পেস্ট করবো না। ওকে, তবে কোনো অতিরিক্ত তথ্য অ্যাড করা যাবে না। ওকে, আমি প্যাসেজের বাইরে যা কিছু আছে এগুলো কোনো কিছু লিখতে পারবো না, পার্সোনাল কমেন্ট কখনো দিতে পারবো না, ঠিক আছে। এবং অবশ্যই প্যাসেজ থেকে কখনো কোনো লাইন হুবহু তুলে দিতে পারবো না, এগুলা লাইন তুলে দিলে কিন্তু নাম্বার কমবে। ওকে, এটা মাথায় রাখবো অলওয়েজ। লাস্ট ওয়ান হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স কি জিনিস, এটা হচ্ছে কি সারসংক্ষেপ। ওকে, এখানে টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্সে যা বলা হলো তার একটা সারসংক্ষেপ এক বা দুই লাইনের মধ্যে তুলে ধরবা। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তুমি কিছু কানেক্টর ইউজ করবা, ঠিক আছে। আমরা কিছু অবশ্যই কানেক্টর ইউজ করতে পারি এই কনক্লুডিং সেন্টেন্স লেখার ক্ষেত্রে, যেমন দাস, ফাইনালি, লাস্টলি, এট লাস্ট, ওভারঅল, সো, টু সাম আপ, অ্যাবাভ অল সর্বোপরি, আফটার অল, ইন ব্রিফ, ইন শর্ট, ইন কনক্লুশন, ইন সামার, এই ধরনের কোন একটা ওয়ার্ড দিয়ে বেসিক্যালি তুমি কনক্লুডিং সেন্টেন্সটা শেষ করতে পারো। আসলে কানেক্টর অ্যাড করলে তোমার লেখাটা স্ট্যান্ডার্ডটা আরো বেড়ে যায়, ঠিক আছে, এবং এটা পড়তেও খুবই সুন্দর লাগে। সো তুমি দুই তিনটা মুখস্থ করতে পারো এখান থেকে, কোনো না কোনো একটা অবশ্যই পরীক্ষা হলে লিখবা কনক্লুডিং সেন্টেন্স লেখার ক্ষেত্রে। এরপর আসো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা খুব ভালো করে মনোযোগ দাও। প্রসেস অফ রাইটিং এ গুড সামারি, একটা ভালো সামারি লেখার নিয়মটা কি দেখো, এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। নাম্বার 1, একটু ভালো করে দেখো আগে। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ। তোমার প্রথম কাজ হলো প্রশ্ন পাওয়ার পর প্যাসেজটা ভালো করে পড়বা, ঠিক আছে। প্যাসেজ পড়তেই হবে এবং বাংলা অনুবাদ সহ বুঝে বুঝে পড়বা, ঠিক আছে। তাহলে আমি প্যাসেজটা পড়বো এবং আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ। এখন আমি যদি প্যাসেজটা বুঝতে চাই আমাকে অবশ্যই বাংলায় বুঝতে হবে, ঠিক না। আমি বাংলা অর্থ সহ বুঝে বুঝে প্যাসেজটা পড়বো, ঠিক আছে। পড়ার সময় অথবা পড়ার পর, দুইটা কথা বলছি, পড়ার সময় অথবা পড়ার পর প্যাসেজের যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, মানে তুমি যে ওয়ার্ড গুলো দিয়ে তুমি সামারিটা লিখবা, যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলোকে অবশ্যই মার্ক করতে পারো। মার্ক তুমি পেন্সিল দিয়ে করতে পারো, কলম দিয়ে করতে পারো, ডাজন্ট ম্যাটার, তুমি অবশ্যই মার্ক করবা। মার্ক করলে একটা লাভ আছে, লাভটাকে একটু পরে বলতেছি, ঠিক আছে। মার্ক করার পর তুমি একটু চিন্তা করবা, আসলে সাপোজ একটা বিশাল পেসেজ দেওয়া আছে, ওকে, তুমি বেশ কিছু ওয়ার্ডকে ধরো মার্ক করছো, ঠিক আছে। এখন একটু চিন্তা করবা আসলে এই ওয়ার্ড গুলা বা এই ফ্রেজ গুলো দেখলে কিভাবে সেন্টেন্স মেক করা যায়, কিভাবে মূল বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা যায়, ঠিক আছে। তুমি একটু চিন্তা করবা
কমপ্লেক্স চিন্তা করার কোনো প্রয়োজন নাই, একদম সিম্পলি থিঙ্কিংটা করবা এবং আসলে লিগাগুলোকে অ্যারেঞ্জ করবা, মানে এই লাইনের পর এই লাইন, এই লাইনের পর এই লাইন। আসলে এই পুরা প্রসেসটা হলো থিঙ্কিং, তুমি নিজে মাথায় একটু চিন্তা করবা। লিগার আগে আসলে একটু থিঙ্ক করতে হবে। একটা গল্প শেয়ার করি। একজন ব্যক্তিকে বলা হয়েছে তোমাকে 5টা মিনিট দেওয়া হলো, তোমার একটা স্কুটার দেওয়া হলো, তোমাকে একটা গাছ কাটতে হবে, ঠিক আছে, একটা গাছ কাটতে হবে। ওকে, দুজন ব্যক্তিকে সেম বিষয়টা দেওয়া হলো, সেম কাজ করতে বলা হলো। প্রথম ব্যক্তি সে যাওয়া মাত্র কুটার নিয়ে ডিরেক্ট কোপানো শুরু করছে গাছকে, ঠিক আছে। আর দ্বিতীয় ব্যক্তি সে 5 মিনিটের মধ্যে 2 মিনিট আগে চিন্তা করছে। সে আগে দেখছে তার যে কুটারটার মধ্যে ধার আছে কিনা, এটা ধারালো কিনা, এটা বোতা নয় কিনা। যদি বোতা হয় সে আগে এটাকে শান দিছে, ঠিক আছে। এরপর গিয়ে সে চিন্তা করছে কোন অ্যাঙ্গেল থেকে, কোন সাইড থেকে কাটলে গাছটা খুব দ্রুত কাটবে এবং কোনো মানুষের, প্রাণীর বা কোনো অন্য কোনো কিছু হার্ম হবে না। সে 2-3 মিনিট চিন্তার মধ্যে সময় দিল, এরপর গিয়ে কাটা স্টার্ট করছে। আর প্রথম যে ব্যক্তিটা, সে তার এক্সটা ধারালো কিনা, ভোতা কিনা, বা কোন দিক থেকে কাটলে একটু ইজি হবে, এগুলো সে কোনো চিন্তা না করে ডিরেক্ট কোপানো শুরু করছে। তোমার কাছে আমার প্রশ্ন, প্রথম অথবা সেকেন্ড কোন ব্যক্তিটা দ্রুত গাছ কাটতে পারবে? তোমরা সবাই আমার সাথে একমত হবা অবশ্যই সেকেন্ড পার্সনটা, ঠিক না? কারণ সে প্ল্যানিং করে কাজটা করছে। অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো প্ল্যানিং করি না, সামাই যখন লিখতে যাই সবগুলো লাইনকে ইম্পর্টেন্ট মনে হয়, এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট, সামাই তখন 1.5 পেজ 2 পেজ হয়ে যায়। এটা করা যাবে না। এজন্য বললাম তুমি গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলোকে মার্ক করার পরেই তুমি একটু করে থিঙ্ক করবা, চিন্তা করবা, ইজি ভাষায় চিন্তা করবা এবং আসলে একটা অ্যারেঞ্জমেন্ট আকারে এই লাইন লিখবো, এই লাইন লিখবো, এই লাইন লিখবো, এটা অ্যারেঞ্জ করার পর এরপর গিয়ে তুমি আসলে রাইট স্টার্ট করতে পারো। তার পূর্বে আসলে তুমি আইডেন্টিফাই দ্য পার্টস অফ সামারি। এই যে আমরা একটু আগে পড়ছি, সামারি তিনটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, একটা হচ্ছে কি সাপোর্টিং সেন্টেন্স, একটা হচ্ছে কি তোমার কনক্লুডিং সেন্টেন্স, ঠিক আছে। তো তোমার আসলে চিন্তা করার পর যে কাজটা করতে পারো, আসলে পুরো বিষয়বস্তু কি, এই পেজে পুরো বিষয়বস্তু কি, পুরো বিষয়টা যেটা ওটা আসলে কি টপিক সেন্টেন্স, মেইন আইডিয়া, ঠিক না? এখন আমি আসলে যে সকল কিওয়ার্ড গুলোকে মার্ক করছি, এই কিওয়ার্ড গুলোকে দিয়ে আসলে আমি সেন্টেন্স মেক করব আর আমি লাস্টে গিয়ে কোনো একটা এন্ডিং দিব। এই হলো আমার কাজ। এরপর আমি এবার লেখা স্টার্ট করব, ঠিক আছে। এটাই হলো আসলে প্রসেসটা। তাহলে আমি পুরো বিষয়টা জাস্ট 10 সেকেন্ডে শেষ করি। আমি পেজটা পড়বো, অনুবাদ বুঝবো, এরপর গিয়ে আসলে আমি গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলোকে মার্ক করব, আমি একটু থিঙ্কিং করব, চিন্তা করব। চিন্তা করার পর গিয়ে আসলে কোনটা আমার টপিক সেন্টেন্স, সাপোর্ট সেন্টেন্স কি কি হতে পারে, কনক্লুডিং কি কি হতে পারে, এটাও চিন্তা করব। এরপর গিয়ে ডিরেক্টলি লিখে স্টার্ট করব, ঠিক আছে। এই হলো আমার প্রসেসটা, প্রক্রিয়াটা। আসো, তুমি যখন লিখবা এখানে আসলে কি করা যাবে কি করা যাবে না, মোস্ট 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 ইম্পর্টেন্ট বিষয়। আসো খেয়াল করি, ডোস এন্ড ডোন্টস। ডোস মানে যা করা যাবে, আর ডোন্টস মানে কি যা করা যাবে না ইন সামারি রাইটিং। ওকে, সামারি রাইটিং এ কি করা যাবে কি করা যাবে না শুরু করি। আমরা প্রথমত ডোন্টস দিয়ে শুরু করি। ওকে, ডোন্টস দিয়ে শুরু করি। তোমরাই বলো, কপি পেস্ট কি করা যাবে? না, কখনোই কপি পেস্ট করা যাবে না। পেজের লাইন যা আছে আমি হুবহু তাই লিখতে পারি না, লিখলেই নাম্বার কমবে। ইরিলিভেন্ট, দেখবা পেজের মধ্যে অনেক সময় অপ্রাসঙ্গিক বেশ কিছু তথ্য দেওয়া থাকে, মেইন আইডিয়া যেটা ওটার সাথে সম্পর্কিত অনেক দূরের দূরে কথা বলা থাকে। সাপোজ কোন একটা পেজ হলো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, ঠিক আছে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম, বাবার নাম বা দাদা কি করতে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। দাদা কি করছে এটাকে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় না। সো ইরিলিভেন্ট বিষয়গুলো কিন্তু অবশ্যই বাদ যাবে। আউটার ইনফরমেশন, আমি কখনো বাইরে থেকে কোনো ইনফরমেশন আসবো না, বাইরে মানে বাইরে থেকে বলতে পেজের বাইরে কোনো ইনফরমেশন আমি অবশ্যই সামারিতে অ্যাড করব না। ওকে, বেসিক্যালি যখন কোনো এক্সাম্পল দেওয়া থাকে আমরা এক্সাম্পল কখনো সামারির মধ্যে লিখি না, ঠিক আছে। কোনো একটা লাইনকে ব্যাখ্যা করার জন্য মূলত এক্সাম্পল দেওয়া থাকে, কিন্তু এক্সাম্পল আসলে আমরা কখনোই লিখি না। ওকে, অনেক সময় দেখবা তোমার পেজের মধ্যে কোয়েশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে। যেমন তোমার পেজ আছে হোয়াট ইজ ড্রিম, আমি কি লিখবো হোয়াট ইজ ড্রিম? নো। সো আমরা কখনোই কোয়েশ্চেন বা কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সামারির মধ্যে লিখি না। ওকে, অনেকেই একটু আগে বলছিলাম আমরা অনেকেই এক পেজে বেশি লিখে, কখনো এক পেজে বেশি হবে না, ইভেন এক পেজও হবে না। এক পেজে অ্যাটলিস্ট নিচ থেকে তোমার খাতার 3 আঙ্গুল বা 4 আঙ্গুল উপর দিকে থাকবে, কখনো এক পেজ হবে না। তারপর আসো, ইয়ার, মান্থ, ডেট, এগুলা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, এগুলো আমরা বাদ দিব। তবে হ্যাঁ, যদি কখনো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আসলে ইয়ার, মান্থ, ডেট লিখতে পারি।
যেমন ধরো টাইটানিক নিয়ে কোন একটা প্যাসেজ দেওয়া হয়েছে। এখন টাইটানিক যাত্রা শুরু করার 3-4 দিনের মধ্যে ডুবে গেছিল। এখন তুমি ধরো টাইটানিক যাত্রা শুরু করছে 7 দিন পরে, এভাবে খালি লিখতে পারো। বাট বেসিক্যালি অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে লিখি না। এটা তুমি নিজেই বুঝবা আসলে কোনটা ইম্পর্টেন্ট সাল অবশ্যই লিখবা, বাট আমরা অধিকাংশ ক্ষেত্রেই লিখি না। ওকে, তোমার পেজের মধ্যে অনেক সময় ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, মানে সাপোজ দেওয়া আছে এরিস্টটল সেড, ওকে, অথবা নেপোলিয়ন সেড, ওকে, সক্রেটিস সেড, কমা দেওয়া আছে, ইনভার্ট কমা দেওয়া আছে, তার কোনো একটা কথা দেওয়া আছে। এখন এই যে এটাকে আমরা কখনো এভাবে ডিরেক্ট স্পিচে লিখবো না। যদি এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন হয় শুধুমাত্র কথাটাই লিখবো, কিন্তু কখনো কমা, ইনভার্ট কমা, অমুক সেড তমুক সেড এগুলো আমরা লিখবো না, ঠিক আছে। ইনডিরেক্টে গিয়ে লিখতে পারি যদি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কোটেশন, কোন গুরুত্বপূর্ণ কারো কোনো কোটেশন দেওয়া আছে, এটা আমরা হুবহু লিখে দিব না, ওইটার আদল আমরা এটাকে প্যারাফ্রেজ করে লিখবো। এখানে লেখা আছে প্যারাফ্রেজ, কে একটু পর দেখাচ্ছি। অবশ্য প্যারা হবে কয়টা? একটা প্যারা, কখনো একের চেয়ে বেশি হবে না, ঠিক আছে। এক প্যারার মধ্যে লিখবো, 3টা পার্টে লিখবো, টপিক সেন্টেন্স, সাবঅর্ডিং সেন্টেন্স এবং কি কনক্লুডিং সেন্টেন্স। এবং আমরা কখনো পার্সোনাল কমেন্ট দিব না। নেসেসারি স্টেপ শুড বি টেকেন, ঠিক আছে, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ, এটা এবার আমরা কোনো কিছু লিখবো না। অর্থাৎ নিজ থেকে কোনো পার্সোনাল কমেন্ট আমরা এখানে করবো না, ঠিক আছে। এগুলো আমরা কখনোই করতে পারবো না, এবার আসো ডোজ, কি কি করতে পারো। ওকে, যেটা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করবো এটা হচ্ছে কি ফলো অন স্টাইল। আমরা নেক্সট ক্লাসে যখন আসলে একটা সামারি কিভাবে লিখতে হয় ওটা স্টেপ বাই স্টেপ দেখাবো, তখন দেখবা আমি একটা স্টাইল ফলো করি, তোমরা সবাই এই স্টাইলটা ফলো করতে পারো, তোমার জন্য বিষয়টা অনেক ইজি মনে হবে, ঠিক আছে। তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে যে কোনো সেন্টেন্স লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা অবশ্যই সামারি লেখার সময় কি লিখবো? 1/3 লিখবো। তবে আবার বলতেছি 1/3 মানে কখনো সবগুলা ওয়ার্ড গুনে 3 দ্বারা ভাগ করে যা আনসার পাবা তাই লেখা, বিষয়টা এমন না, ঠিক আছে। জিস্ট মানে আছে মূল কথা, আমি অবশ্যই পুরা পেজের মূল কথাটাই লিখবো। হাবি জাবি যা আছে অথবা এক্সট্রা কোনো ইনফরমেশন, ইরিলেভেন্ট বা আউটার কোনো ইনফরমেশন আমরা কখনোই লিখবো না, যা মিন করা হয়েছে পেজের মধ্যে তাই লিখবো। প্যারাফ্রেজিং মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্যারাফ্রেজিং যে ভালো পড়বা সে কিন্তু যদি সামনে আইএলটিএস বা এই টাইপের কোনো এক্সাম দাও, বা তুমি যখন রাইটিং পার্ট লিখবা, দেখবা প্যারাফ্রেজ তোমাকে প্রচুর পরিমাণে হেল্প করবে, ঠিক আছে। যখন তুমি ইন্টারমিডিয়েটের রাইটিং পার্ট লিখবা, দেখবা তোমাকে প্রচুর পরিমাণে প্যারাফ্রেজটা হেল্প করবে। প্যারাফ্রেজ কি জিনিস? একটা সেন্টেন্স পেজের মধ্যে দেওয়া আছে, ওটাকে জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখা, কিন্তু লাইন কপি পেস্ট হবে না। পেজে যা দেওয়া আছে তাই লিখবো না, আমি আমার মতো করে লিখবো, এটাকে বলা হয় কি প্যারাফ্রেজ। একটু পর এক্সাম্পল দেখাবো, ওয়েট। কখনো যদি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ লিখতে মন চাই, সেটাকে আমরা ইনডিরেক্টে কনভার্ট করে লিখবো, ঠিক আছে। কখনো আমরা ডিরেক্ট স্পিচ লিখি না। আসো এবার আমরা আসলে তাহলে এই বিষয়গুলো ফলো করলে তুমি কিন্তু অবশ্যই সামারিতে আমি বলবো 10-এর মধ্যে, আর তো ইনশাল্লাহ ইজিলি পাবাই, 9 কিংবা 10 অবশ্যই পেতে পারো, ঠিক আছে। আর একটা শর্ত বলে দিই, 10-10 পাওয়ার জন্য নাম্বার 1 তুমি তো লাইন কপি পেস্ট করতে পারবে না, একটা বিষয় গেল। আরেকটা বিষয় হলো তুমি কোনো স্পেলিং অথবা গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারবো না, ঠিক আছে। স্পেলিং মিস্টেক কিংবা গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারবো না। ওকে, এবার আসো আমরা প্যারাফ্রেজ কি জিনিস এটা একটু করে বোঝার ট্রাই করি। দেখো একটা সেন্টেন্স ধরো পরীক্ষায় দেওয়া আছে বা পেজে দেওয়া আছে, এডুকেশন, শিক্ষা ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, কোন একটা দেশের উন্নয়নের জন্য, ঠিক আছে। তাহলে আমরা এটাকে প্যারাফ্রেজ করি। ওকে, প্যারাফ্রেজ আমি এখানে দুটো দেখাবো। নাম্বার 1, প্যারাফ্রেজ করার দুটো টেকনিক আছে, একটা হচ্ছে কি সিনোনিম ইউজ করা, আসলে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হলো মূল কথাটা লেখা আর একটা হলো সিনোনিম ইউজ করা, ঠিক আছে। আমরা কত সিনোনিম ইউজ করে দেখাই। এডুকেশনের সিনোনিম বলতে পারি আমরা স্কুলিং, ঠিক আছে। স্কুলিং ইজ দা সিঙ্গেল ওয়ার্ডটাকে না হয় বাদ দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে না, আমরা বলতে পারি যে ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট শব্দের সিনোনিম বলো সিগনিফিকেন্ট। ওকে, তাহলে ইম্পর্টেন্ট শব্দের সিনোনিম কি লিখলাম? সিগনিফিকেন্ট, অথবা বলতে পারো এসেনশিয়াল। ওকে, এই যে ফ্যাক্টর দেওয়া আছে না, ফ্যাক্টর শব্দকে দেওয়া লিখলাম হচ্ছে কি এলিমেন্ট। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অথবা আসপেক্ট। ওকে, ইন দা লিখলাম। এই যে ডেভেলপমেন্ট দেওয়া আছে না,
ডেভেলপমেন্টের ইংলিশ সিনোনিম হতে পারে প্রোগ্রেস, অ্যাডভান্সমেন্ট, ওকে, আরো অসংখ্য ওয়ার্ড হতে পারে, বেটারমেন্ট অফ এ কান্ট্রি। দেওয়া আছে, আমরা কান্ট্রি লিখবো না, আমরা সাপোজ লিখবো হলো নেশন অথবা স্টেট, ওকে। তাহলে যদিও কথা সেম, কিন্তু এটা আসলে লাইন কপি পেস্ট হয় না, কারণ আমি এখানে সিনোনিম ওয়ার্ড ইউজ করছি। সো তোমরা এই কাজটা করতে পারো, যদি কখনো কোনো লাইন নিজের মতো করে লিখতে নাই পারো, সেক্ষেত্রে অ্যাটলিস্ট সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারো। তাহলে কি পাইলাম? স্কুলিং ইজ দ্য সিঙ্গেল মোস্ট সিগনিফিকেন্ট এলিমেন্ট ইন দ্য প্রোগ্রেস অফ এ কান্ট্রি, ওকে। আরেকটা এক্সাম্পল দেখাই, এবার একটু নিজের মতো করে লেখা দেখাই। ধরো আমরা এরকম বলতে পারি না, একটা দেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হলো কি? শিক্ষা। এরকম বলতে পারি না, মানে আমি শিক্ষাটাকে পরে নিয়ে যাব, ঠিক আছে? কিভাবে পারে লিখতে দেখো তো, আমি দা দিয়ে শুরু করি। দা মোস্ট সিগনিফিকেন্ট ফ্যাক্টর না লিখে আমরা এলিমেন্ট লিখি, এলিমেন্ট দশ মিনিট পর কল করতেছি। That the most significant element in the development of a country, যে কথা আমরা এরকম বলতে পারি না, the most significant element of a nation's progress। তাহলে কি বললাম? একটা জাতির উন্নয়নের সবচেয়ে সিগনিফিকেন্ট এলিমেন্ট হলো কি? ইজ এডুকেশন। দেখো কথা কিন্তু সেম, কিন্তু আসলে আমি সেন্টেন্সটাকে একটু ভিন্ন স্টাইলে লিখছি। এটাকে বলা হয় মূলত আসলে কি? প্যারাফ্রেজ, ওকে। সো দ্য মোস্ট সিগনিফিকেন্ট এলিমেন্ট অফ এ নেশনস প্রোগ্রেস ইজ এডুকেশন। আমরা আরো একটা প্যারাফ্রেজ সলভ করি। এখানে দুইটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করি, ঠিক আছে? এই দুইটা সেন্টেন্স দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, হ্যাভ ড্রাস্টিক্যালি চেঞ্জড, মারাত্মকভাবে চেঞ্জ করছে, দ্য ওয়ে উই কমিউনিকেট, আমরা যে উপায়ে কমিউনিকেট করি ওটাকে চেঞ্জ করে ফেলছে। এন্ড ইন্টারেক্ট উইথ ইচ আদার, আমরা একজন একজনের সাথে যেভাবে কথাবার্তা বলি, ইন্টারেকশন করি, এগুলোকে চেঞ্জ করে ফেলছে। দে প্রোভাইড, এই দে মানে কি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে মিন করা হচ্ছে। ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এগুলো আমাদেরকে তাৎক্ষণিক অ্যাক্সেস দিচ্ছে, কিসের? ইনফরমেশন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ইনফরমেশন ইজিলি ইনস্ট্যান্টলি পেতে পারি। এন্ড অ্যালাউ পিপল, মানুষগুলোকে অ্যালাউ করতেছে টু স্টে কানেক্টেড, একজনের সাথে একজন কানেক্ট থাকতে, রিগার্ডলেস অফ, নির্বিশেষে, দেয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন, তারা যে অঞ্চলে বসবাস করুক না কেন, সোশ্যাল মিডিয়া তাদেরকে আসলে অ্যাটাচ রাখতেছে, ঠিক আছে? আমরা আমাদের মধ্যে করে একটু করে এটাকে সেন্টেন্সটাকে মেক করি, প্যারাফ্রেজ ইউজ করবো আর কি, ঠিক আছে? এখানে যেমন ধরো গুরুত্বপূর্ণ ওয়ার্ড কি কি? সোশ্যাল মিডিয়া, কমিউনিকেট, ইন্টারনেট বলতে পারো, ইনস্ট্যান্ট অ্যাক্সেস অফ ইনফরমেশন এটা বলতে পারো, মানুষগুলোকে কানেক্টেড রাখতেছে, ঠিক না? এগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন যেখানে হোক না কেন, ঠিক আছে? আমরা আমাদের মতো করে লিখি। আমরা প্যারাফ্রেজ করা ট্রাই করি, ঠিক আছে? আমরা এরকম বলতে পারি না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লেখার প্রয়োজন নেই, হ্যাস ড্রাস্টিক্যালি চেঞ্জ, মানে কি? মানে বৈপ্লবিক পরিবর্তন টাইপের নিয়ে আসছে, ঠিক না? বৈপ্লবিক পরিবর্তন ইংলিশ হলো রিভলিউশনাইজড। তাহলে সোশ্যাল মিডিয়া বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে কোথায়? আমাদের যোগাযোগে, কমিউনিকেশনে। কিভাবে পরিবর্তন নিয়ে আসছে? আমাদেরকে ইনস্ট্যান্ট ইনফরমেশন অ্যাক্সেস দিয়ে, এরকম বলতে পারি না? তাহলে কি হবে? বাই প্রোভাইডিং বলতে পারি, ঠিক আছে? বাই প্রোভাইডিং বলতে পারি, অথবা বাই এনাবলিং বলতে পারি। বাই এনাবলিং কি? কিসের অ্যাক্সেস? ইনফরমেশন অ্যাক্সেস, ঠিক না? বাই এনাবলিং ইনফরমেশন অ্যাক্সেস, এটা সি, অ্যাক্সেস শেয়ারিং। তাহলে যে কোনো ধরনের ইনফরমেশন অ্যাক্সেস শেয়ার করার মাধ্যমে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। আর কিসের মাধ্যমে নিয়ে আসছে?
অ্যালাউ পিপল, মানুষগুলোকে অ্যালাউ করতেছে টু স্টে কানেক্টেড। তো আমরা এরকম বলতে পারি না এন্ড, আগে যেহেতু আইনটি পরও আইনটি হবে, এন্ড কিপিং পিপল কানেক্টেড, মানুষগুলোকে কানেক্ট রাখতেছে, ঠিক আছে, রিগার্ডলেস অফ দেয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন। আমরা এটা আমাদের মতভাবে লিখি, মানুষগুলাকে কানেক্ট করতেছে তারা যেখানে বসবাস করুক না কেন, ঠিক আছে। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তারা যেখানে বসবাস করুক না কেন, মানে তাদের লোকেশন যাই হোক না কেন, ঠিক আছে, বা তাদের ডিস্টেন্স যাই হোক না কেন, আমরা বলতে পারি অ্যাক্রস ডিস্টেন্সেস, এটা লিখতে পারি। ধরো এটা পছন্দ হচ্ছে না কারো, অথবা এভাবে লিখো, এখানে একটা কমা ইউজ করো, কমা দিয়ে আমরা পারে লিখতে যে নো ম্যাটার, কোনো বিষয় না, হোয়ার দে লিভ। তাহলে লাইনটা বোঝা ট্রাই করো। সোশ্যাল মিডিয়া হ্যাজ রিভলিউশনাইজড কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের মধ্যে, যোগাযোগের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। বাই এনাবলিং ইনফরমেশন অ্যাক্সেস শেয়ারিং, মানুষকে ইনফরমেশনের যে অ্যাক্সেস এটা আসলে শেয়ার করার মাধ্যমে, এন্ড কিপিং পিপল কানেক্টেড, মানুষগুলোকে কানেক্ট রাখছে, নো পিপল হোয়ার দে লিভ, এটা কোনো বিষয় না তারা যেখানে বসবাস করুক না কেন। ওকে, এভাবে তুমি প্যারাফ্রেজ গুলো করতে পারো, অর্থাৎ সেন্টেন্স গুলো আসলে নিজের মতো ভাবে লেখার বেস্ট ট্রাই করা। ওকে, এখন তোমার আসলে কাজ হলো, যাই হোক কাজ একটু পরে আসি, আমরা যা কিছু করছি তার সিনপসিস হলো, সিনপসিস বানানো আসলে মেইন আইডিয়া। আমরা কখনোই পেজ থেকে লাইন কপি পেস্ট করবো না, এটা কখনো করতে পারবো না। অবশ্যই পেজের মেইন পার্ট গুলো নিজের মতো করে ওয়ান থার্ডে লিখবো, ঠিক আছে, মানে অবশ্যই এক পেজে কমে লিখবো। এই হলো মোটামুটি ওভারঅল আইডিয়া। আর এখন তোমার কাজ হলো আসলে এই রাইটিং টেকনিক গুলো ফলো করবা, যা অলরেডি বলছি। আমরা নেক্সট ক্লাসে একটা সামানে কিভাবে লিখতে হয় এটা একদম হাতে কলমে দেখাবো, এবং তোমার অবশ্যই কমপক্ষে প্র্যাকটিস করা উচিত অ্যাটলিস্ট 10 ইম্পর্টেন্ট টেক্সট। তোমার বই থেকে কমপক্ষে 10টা পেজের সামারি তোমার বাসায় বসে বসে প্র্যাকটিস করা উচিত। ওকে, সো বেস্ট অফ লাক, আশা করি সবাই দারুণভাবে হেল্প পাইছো। সো আমরা নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।